নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, 2026 সালে যদি তোমার স্বপ্ন থাকে জিএনএম বা এএনএম এর মধ্যে একটি গভর্নমেন্ট কলেজের সিট এই বছর হাতের মুঠোয় করে নার্স হওয়ার স্বপ্নটা পূরণ করব, তবে প্রিয় ভাই ও বোন, 2026 সালে জিএনএম এনএম নার্সিং এক্সাম আর বেশি দিন বাকি নেই। এই মুহূর্তে আজ আমরা বায়োলজির যে টপিক নিয়ে আলোচনা করব, এই টপিকটি কিন্তু জিএনএম এনএম নার্সিং এক্সাম 2026-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বায়োলজির কোষ অধ্যায়ের একটি ছোট্ট টপিক কোষ পর্দা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় ভাই ও বোন, যদি তুমি জিএনএম এনএম এক্সামের ক্যান্ডিডেট হয়ে থাকো, এই হলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এখানে 2021, 2022, 2023, 2024 এমনকি 2025 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি তুলে ধরো না প্রিয় ভাই ও বোন, তুমি এইটুকুটা আইডিয়া পেয়েই যাবে যে আজকের চ্যাপ্টারটি তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তবে এই কোষ পর্দার থেকে 2026 সালে কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে আলোচনা করা যাক। কোষ পর্দা থেকে কি কি প্রশ্ন জিএনএম এনএম নার্সিং এক্সাম 2026-এ উঠে আসবে তা জানার জন্য তোমাকে সবার আগে প্রিয় ভাই ও বোন এই ছকটি একেবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে, কারণ এখান থেকে কিন্তু 2026-এ তুমি প্রশ্ন কমন পেতে পারো। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা জানো আমাদের এই এত বড় দেহ, এত বড় শরীর কিন্তু কোষ দ্বারা গঠিত। দেখো, কোষ অতি সূক্ষ্ম জিনিস, কিন্তু একাধিক কোষ যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয় না, একাধিক কোষ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে কি টিস্যু। সাপোজ একটা কোষ দিয়ে তো আমাদের এত বড় দেহ গঠিত হবে না, তো একাধিক কোষ পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, এইভাবে যুক্ত হচ্ছে প্রিয় ভাই ও বোন, এবং এইভাবে যুক্ত হয়ে তৈরি করছে কি টিস্যু। টিস্যু চিনো না? আমি তোমাকে দেখাচ্ছি। এই রকম একটা কাগজের মতো, এই কাগজ দেখতে পাচ্ছ, টিস্যুর মতো ফ্যালফ্যালে উপাদান। বিয়ে বাড়ি খেয়েছো আশা করি, বিয়ে বাড়িরই সিজন চলছে, খাওয়া দাওয়ার আগে কিন্তু তোমাকে একটা টিস্যু দেয়, একদম ফ্যালফ্যালা পাতলা উপাদান থাকে না? একই রকম প্রিয় ভাই ও বোন, একাধিক কোষ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এরকম টিস্যু গঠন করে। এই একাধিক টিস্যু আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়, তৈরি হয় অঙ্গ, যেমন আমাদের কিডনি, আমাদের লিভার, এগুলো হচ্ছে আমাদের দেহের অন্যতম অঙ্গ। একই রকম একাধিক অঙ্গ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে তন্ত্র। যদি আমি তোমাকে বলি আমাদের দেহের বৃক্ক একটি অঙ্গ, হ্যাঁ কি না? গোবিনীয় একটি অঙ্গ, হ্যাঁ কি না? মূত্রথলিও একটি অঙ্গ, মূত্রনালীও একটি অঙ্গ। এই রকম একাধিক অঙ্গ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে তন্ত্র। এই তন্ত্রটাকে আমরা কি বলি? রেচনতন্ত্র বলি। এবং একাধিক তন্ত্র দ্বারা কিন্তু আমাদের দেহ গঠিত, হ্যাঁ কি না? তো আমরা সবাই জানি কোষ থেকে কিন্তু আমাদের এই টোটাল বডি তৈরি হচ্ছে, কিন্তু এই যে কোষ, এ কোষ গঠিত হচ্ছে, এ কোষের বর্ণনা আমি করব দুই ভাগে বিভক্ত করে, একটা প্রোটোপ্লাজম আর একটা কোষ আবরণ। যে কোষ আবরণ সে কোষটাকে প্রোটেক্ট করবে। প্রিয় ভাই বোন, আমরা সকলে জানি একটি কোষ এর মধ্যবর্তী উপাদান যেটি নিউক্লিয়াস নামে পরিচয় পায়, এবং নিউক্লিয়াসের চারিদিকে অবস্থান করে সাইটোপ্লাজম। কিন্তু এই নিউক্লিয়াস, এই সাইটোপ্লাজম যা দ্বারা এই টোটাল কোষটার গঠন হয়েছে, সেই কোষটাকে প্রোটেক্ট করাও তো একটা ব্যাপার। এই কোষকে কিন্তু প্রোটেক্ট করবে কে? এই কোষের যাতে কোনো ক্ষতি না হয়, এই কোষকে প্রোটেক্ট করবে কোষ আবরণ। আর এই কোষ আবরণের প্রথম ভাগটা কোষ প্রাচীর, এবং পরের ভাগটি কোষ পর্দা। মাথায় রাখবে, কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে, আর আজকে আমাদের টপিক যা আমরা পড়ব কোষ পর্দা, এটি উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের ভেতরে থাকে, এবং প্রাণী কোষে টোটাল কোষটাকে কিন্তু প্রোটোপ্লাজমের বাইরে দিয়ে সুন্দর করে আবর্তন করে রাখে, সুন্দর করে ঘিরে রাখে, যাতে কোষটা কোনো রকমভাবে ক্ষতি না হয়। চলো আজকে কোষ পর্দা নিয়ে টোটালি আলোচনা শুরু করি, এবং কি কি প্রশ্ন আসবে তাও তোমাদের পাশে বর্ণনা করে রাখি। প্রিয় ভাই বোন, কোষ পর্দা থেকে প্রথম যে জায়গাটা তোমাকে জানতে হবে তা হলো কোষ পর্দার সংজ্ঞা। দেখে মনে হচ্ছে এক লাইন দু লাইন, কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, পরীক্ষায় 3টির কাছাকাছি প্রশ্ন এই 2 লাইনের সংজ্ঞা থেকে বারবার পরীক্ষায় উঠে আসে। চলো সংজ্ঞাটাকে আমরা কিন্তু ক্লিয়ার কাট ভাবে দেখিনি, এবং কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তা নিয়েও কিন্তু আলোচনা করিনি। প্রথমত কোষ পর্দার সংজ্ঞা কি বলেছে দেখি। সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে, অর্থাৎ একটি কোষ, এই যে একটি কোষ, এ কোষের প্রধান উপাদান কি? নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারিদিকে অবস্থান করেছে কে? অবস্থান করেছে সাইটোপ্লাজম, এবং টোটাল স্তরটাকে আমরা প্রোটোপ্লাজমিক স্তর বলছি। কিন্তু কি বলছে? একটি সজীব কোষের মধ্যে প্রোটোপ্লাজমের বাইরের দিকে, মানে এই যে কোষ, এ কোষে প্রোটোপ্লাজমের একেবারে এরকম বাইরের দিকে দেখতে পাচ্ছ, কালো রঙের একটা পর্দা দ্বারা ঘিরে দিচ্ছি, দেখতে পাচ্ছ? আশা করি বুঝতে পারছো।
তো এই সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরের দিকে, ঠিক আছে, যে সূক্ষ্ম, অতিরিক্ত সূক্ষ্ম থাকবে এবং স্থিতিস্থাপক, তার সঙ্গে কিন্তু তুমি অর্ধভেদ্য বা প্রবেদক ভেদ্য কথাটাও যুক্ত করতে পারো। তো একটি সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরের দিকে সুন্দর করে ঘিরে থাকবে, সূক্ষ্ম থাকবে, স্থিতিস্থাপক থাকবে এবং আমি কি বললাম, তার সঙ্গে প্রবেদক ভেদ্য বা অর্ধভেদ্যও কিন্তু যুক্ত করে ফেলতে পারো। লাইপোপ্রোটিন দ্বারা নির্মিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোষ পর্দা কি দ্বারা নির্মিত হয় বা কি দ্বারা গঠিত হয়, কোন জাতীয় প্রোটিন থাকে? লাইপোপ্রোটিন থাকে, যে ত্রিস্তরীয় সজীব আবরণ অবস্থান করছে। কটি স্তর বিশিষ্ট? 3টি স্তর বিশিষ্ট একটি সজীব আবরণ অবস্থান করছে। এই সজীব আবরণকে আমরা কিন্তু কি বলছি? আমরা বলছি কোষ পর্দা। আশা করি বুঝতে পারছো প্রিয় ভাই বোন। দেখে মনে হচ্ছে 2 লাইনের সংজ্ঞা প্রিয় ভাই বোন, আমি আবার বলছি, কিন্তু পরীক্ষায় এখান থেকে 3টি প্রশ্ন বারবার এসে থাকে, তাই আরেকবার সংজ্ঞাটি আমার সঙ্গে দেখে নাও। এটি সজীব কোষের মধ্যে থাকছে, ঠিক আছে, কোষটা জীবিত আছে, কোষটা সজীব আছে, ঠিক। এই কোষের প্রোটোপ্লাজমের মধ্যে, এই যে সজীব কোষ, এই কোষের যে প্রোটোপ্লাজম আছে, নিউক্লিয়াস সাইটোপ্লাজম নিয়েই তো প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের বাইরের দিকে থাকবে, বাইরের দিকে আছে, সূক্ষ্ম থাকবে, সূক্ষ্ম আছে, স্থিতিস্থাপক থাকবে, ঠিক আছে, আছে। কোন প্রোটিন দ্বারা গঠিত হবে? লাইপোপ্রোটিন দ্বারা গঠিত হবে। কটি স্তর বিশিষ্ট থাকবে? 3টি স্তর বিশিষ্ট থাকবে। এই রকম পর্দাকে আমরা কি বলছি? কোষ পর্দা বলছি। আশা করি বুঝতে পারছো। এবার শুনে নাও কি কি প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে এই সংজ্ঞা থেকে। প্রথম প্রশ্ন প্রিয় ভাই বোন, কোষ পর্দার অবস্থান কিরূপ কোষে লক্ষ্য করা যায়? যদি এই রূপ প্রশ্ন তোমাকে দেয়, অ্যান্সার করবে কোষ পর্দার অবস্থান সর্বদা সজীব কোষের মধ্যে লক্ষ্য করা যায়। ফার্স্ট কোশ্চেন কভার। দ্বিতীয় কোশ্চেন, কোষ পর্দা সর্বাধিক কোন প্রোটিন দ্বারা নির্মিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়েস্ট বেঙ্গলে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড না জানি কত এক্সামে কতবার চেয়েছে যে কোষ পর্দা নিম্নলিখিত কোন প্রোটিন দ্বারা গঠিত। 2026-এর জন্য চরম ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে নিবে, পারলে খাতায় লিখে নিবে। কোষ পর্দা লাইপোপ্রোটিন দ্বারা নির্মিত হয়। তৃতীয় প্রশ্ন, যেই প্রশ্নেও একাধিকবার পরীক্ষা আসে, তা হলো কোষ পর্দা কটি স্তর বিশিষ্ট হয়? অ্যান্সার করতে হবে 3 স্তর বিশিষ্ট বা 3টি স্তর বিশিষ্ট হয়। আশা করি বুঝতে পারছো। এবার তোমাদের অনেকের প্রশ্ন হবে, দাদা এই 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 যে ছবিটা এঁকেছেন, এটা কিসের ছবি? প্রিয় ভাই বোন, এটি কোষ পর্দা যে ত্রিস্তরের গঠন তার ছবি। যদি ভালোভাবে দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে লিপিড স্তরের অবস্থান। যদি ভালোভাবে দেখতে পারো তাহলে তুমি বুঝতে পারবে। দেখো প্রোটিনের অবস্থান, এই গোল গোল দেখতে পাচ্ছ, এগুলো প্রোটিনের অবস্থান। একটা অন্তস্থ প্রোটিন এবং বাইরের দিকে যে প্রোটিন অবস্থান করে এগুলোকে বলা হয় বহিস্থ প্রোটিন। তো আমরা আরও পড়ছি এবং আরও পড়ব যাতে তোমাদের এই ছবিটা বুঝতেও সুবিধা হয় এবং পরীক্ষায় কী কী প্রশ্ন কমন আসবে তাও তোমরা ধারণা করে নিতে পারো। এবার সংজ্ঞার পর যদি আমরা নেক্সট পার্টে যাই, নেক্সট পার্টে অবস্থান করেছে আবিষ্কারের ব্যাপারে। দেখো এই যে আমাদের কোষ পর্দা রয়েছে, কে এই কোষ পর্দা আবিষ্কার করেছে এবং কোষ পর্দার ব্যাপারে একাধিক পর্যবেক্ষণ ও একাধিক মডেল থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে আমরা দেখে থাকি। চলো সেই ব্যাপারগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা শুরু করি। প্রিয় ভাই ও বোনেরা, আবিষ্কারের মধ্যে যদি আমি যাই, আমাকে জানতে হবে কার্ল নাগেলি 1855 সালে কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন নামকরণ করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 2026 সাল জিএনএম এএনএম নার্সিং এক্সামের জন্য। প্রিয় ভাই বোন, তুমি যদি এই মুহূর্তে এই নোটে বর্ণনা করা এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মুখস্থ করে ফেলতে পারো, তবে অবশ্যই এটুকুটা শিওর থাকো, এবছরই কিন্তু তুমি জিএনএম বা এএনএম এর মধ্যে একটি সিট নিজের হাতের মুঠোয় পেতে চলেছো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে প্রশ্নটা পরীক্ষায় উঠে আসতে পারে? এইভাবে যে বলো তো সর্বপ্রথম নিম্নলিখিত কোন বিজ্ঞানী কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন নামকরণ করেছিলেন? তোমাকে অ্যান্সার করতে হবে কার্ল নাগেলি। সালটা ছিল 1855 সাল। এছাড়াও কিন্তু কোষ পর্দা থেকে একাধিক মডেলের উপর ডিপেন্ড করে পরীক্ষায় প্রশ্ন উঠে আসতে দেখা যায়। দেখো ব্যাখ্যা করেও দিয়েছি। পরীক্ষায় যা যা প্রশ্ন কোষ পর্দা থেকে থাকতে পারে প্রত্যেকটা জিনিস কিন্তু লাইন বাই লাইন ব্যাখ্যা করে তোমার সামনে রাখা। শুধু তোমার উপর ডিপেন্ড করছে তোমার মধ্যে কতটা জেদ আছে যে তুমি এবছর নার্সিংয়ের এক্সামটা পাস করতে চাও। তোমার মধ্যে কি এতখানি এই জেদটা আছে যে ক্লাসটি কভার করে সম্পূর্ণ তুমি যেতে পারবে? আছে তো? যদি এবছর নার্সিংয়ের একটি গভর্নমেন্ট কলেজে সিট পাওয়ার ইচ্ছা থাকে বোন আমার, মন দিয়ে ক্লাসটা ফলো করো, কারণ খুব ইম্পর্টেন্ট ক্লাসটা। তো
কোষ পর্দার বিভিন্ন মডেল থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। এর মধ্যে প্রথম হচ্ছে ড্যানিয়েল হার্বের মডেল, এছাড়া ড্যানিয়েল ড্যাপসন মডেল। এই জিনিসগুলো কিন্তু কোষ পর্দার উপর ডিপেন্ড করে বা কোষ পর্দা বর্ণনার জন্য কিন্তু রচনা করা হয়েছিল। কিন্তু কোষ পর্দার যে মডেল থেকে একাধিকবার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তা হলো রবার্টসনের পিএলপি মডেল এবং ফ্লুইড মোজাইক মডেল। এই দুটো মডেল এবছর 2026 জিএনএম নার্সিংয়ের জন্য চরম চরম ইম্পর্টেন্ট জায়গা। তো 3 নাম্বার পয়েন্ট যেটি বললাম খুব ইম্পর্টেন্ট, এটি হলো রবার্টসনের মডেল। বিজ্ঞানী রবার্টসন, সালটা ছিল 1959 সাল, 1959। এই 1959 সালে বিজ্ঞানী রবার্টসন পিএলপি মডেল প্রতিস্থাপন করে। পিএলপি কথার অর্থ হচ্ছে প্রোটিন লিপিড প্রোটিন স্তর। আমাদের কোষ পর্দার কটা স্তর? 3টা না? তো যখন রবার্টসন কোষ পর্দা নিয়ে নিজের মডেল বা নিজের পর্যবেক্ষণটি আমাদের সামনে উঠিয়ে রাখে, রবার্টসন ব্যাখ্যা করে যে টোটাল কোষ পর্দার প্রোটিন লিপিড ও প্রোটিন স্তরই আমরা লক্ষ্য করে থাকি। পরীক্ষায় কীরূপভাবে প্রশ্নটা আসতে পারে? এইরূপভাবে আসতে পারে প্রিয় ভাই বোন, যে বলতো পিএলপি মডেলের প্রতিষ্ঠাতাকে? রবার্টসন। রবার্টসনের কোষ পর্দার পর্যবেক্ষণ করা মডেলটি কি নামে পরিচয় পায়? পিএলপি মডেল। এমনকি এই সালটা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প্রিয় ভাই বোন। এত সহজ না, এএনএম পাওয়া এতটা সহজ না, জিএনএম পাওয়াও এতটা সহজ না। নিজের স্বপ্ন পূরণ করতে গেলে বোন তোমাকে লড়াইটা লড়তে হবে, আর এই লড়াই তোমার পরিশ্রমের লড়াই হবে। তুমি কোন পরিবারে জন্মেছো সেটা ম্যাটার করে না, কিন্তু তুমি তোমার পরিবারের ভবিষ্যৎটাকে কিভাবে উজ্জ্বল করতে পারছো এই মুহূর্তে সে বিষয়টাই দরকার। প্রিয় ভাই ও বোন, অবশ্যই মুখস্থ করে নিবে যে রবার্টসন 1959 সালে পিএলপি মডেল কিন্তু স্থাপন করেছিল। ঠিক আছে, এবার 4 নাম্বার মডেল যেটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। মাথায় রাখবে কোষ পর্দার এই অন্তিম মডেল ফ্লুইড মোজাইক মডেল কিন্তু সব থেকে বেশি বিজ্ঞানীদের মধ্যে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। এই ফ্লুইড মোজাইক মডেলের ব্যাপারে যদি বলি, প্লাজমা পর্দার ফ্লুইড মোজাইক মডেল থেকে জাস্ট দুটোই প্রশ্ন পরীক্ষায় আসে। কারা আবিষ্কার করেছিল? অ্যান্সার করতে হবে সিঙ্গার আর নিকোলসন। অ্যান্সার করতে হবে সিঙ্গার আর নিকোলসন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখার চেষ্টা করবে। যদি সম্ভব হয় খাতায় নোট ডাউন করে নাও, তাও যদি না সম্ভব হয় একবার স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এই জিনিসগুলো সমস্ত ইউটিউবের মধ্যে থাকা কোনো টিচার তোমার সামনে উঠিয়ে আনবে না, আনবে না প্রিয় ভাই বোন। বিজনেস করতে সবাই আসবে, কিন্তু তোমার জন্য খাটবে কজন? আমরা খাটছি, কারণ মধ্যবিত্ত পরিবারের জন্মানো তোমার এই দাদাটা জানে কতটা পরিশ্রম করার পর তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো। মন দিয়ে কিন্তু পড়ো, মন দিয়ে দেখো, আর জায়গাগুলো নোট ডাউন করো। তো যদি তোমাকে পরীক্ষায় বলে যে বলো তো ফ্লুইড মোজাইক মডেল কে স্থাপন করেছিল বা কে প্রতিষ্ঠা করেছিল? সিঙ্গার নিকোলসন। সিঙ্গার নিকোলসন। সালটাও মাঝে মাঝে চেয়ে নেয়, 1972 বা 1972 সালে কিন্তু এই মডেল প্রতিস্থাপন করা হয় এবং গ্রহণ করা হয়। ক্লিয়ার? তো এক্স্যাক্টলি আবিষ্কার থেকে কি কি জায়গায় প্রশ্ন আসে তোমার সামনে কিন্তু তুলে রাখলাম। এবার নেক্সট যদি তোমার সামনে আমি ব্যাখ্যা করি প্রিয় ভাই বোনেরা, মাথায় রাখবে আমাদের কিন্তু জিএনএম এএনএম এর সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হয়ে গেছে। ব্যাচের নাম সুদর্শন ব্যাচ। মাথায় রাখবে প্রিয় ভাই বোন, অনলাইন বলে ভাববে না যে কেমন পড়াবে কিভাবে হবে। তোমার বাড়ি পশ্চিমবঙ্গের যে জেলায় হোক, যে কোনো অফলাইন কোচিং সেন্টার থেকে বেস্ট পড়ানো হবে আমাদের এই সুদর্শন ব্যাচে, এ কথা আমি তোমাকে দিলাম। সপ্তাহে 7 দিন ক্লাস থাকবে, প্রতিদিন লাইভ ক্লাস হবে। যদি তুমি কোনো কাজে ব্যস্ত থাকো, লাইভ ক্লাস না করতে পারো, রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে। এবং এই ক্লাসের মধ্যে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা স্যার ও ম্যাম থাকবে, যারা তোমাকে 2026 সালে একজন জিএনএম বা একজন এএনএম ক্যান্ডিডেট হওয়ার জন্য রেডি করবে। সারা বছরের কোর্স ফি 999 টাকা। সারা বছরে যতদিন না পরীক্ষা হচ্ছে আমরা ততদিন পড়াবো, আঙুল ধরে ধরে পড়াবো। এবং আমি তোমাকে এইটুকুটা কথা দিচ্ছি, যদি অনলাইনে প্রিপারেশন নিয়ে ইউপিএসসি ক্র্যাক করা যায়, নিট ক্র্যাক করা যায়, ডব্লিউবিসিএস ক্র্যাক করা যায়, জিএনএম তো একটা ছোট্ট জায়গা। প্রিয় ভাই বোন, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, জিএনএম যা যা সাবজেক্ট আছে সবই তোমাকে কভার করিয়ে দেওয়া হবে। আমাদের নিজস্ব অ্যাপ হয় টার্গেট ডব্লিউবিসিএস অ্যাপ, সেই অ্যাপেই কিন্তু আমাদের ক্লাস হয়। যোগাযোগ করার জন্য 7872562940 এটি আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারেও যোগাযোগ করতে পারো, অথবা 6297747145 নাম্বারেও যোগাযোগ করতে পারো। হাতে সময় নেই,
যদি সম্ভব হয় নিজের বাড়িতে প্রস্তুতি নাও, আর যদি তাও তোমার মনে হয় একটা গাইডেন্সের দরকার, সুদর্শন ব্যাচ তোমার জন্য বেস্ট জায়গা, এটা কথা আমি তোমাকে দিলাম, ঠকবে না, নিশ্চিত থাকো। চলো নেক্সট যদি আমি বলি কি প্রশ্ন আর উঠে আসতে পারে এই কোষ পর্দা থেকে। কোষ পর্দা থেকে রাসায়নিক সংযুক্তির ব্যাপারেও কিন্তু একাধিকবার প্রশ্ন উঠে আসতে দেখা গেছে। এবার টোটালে কোষ পর্দার মধ্যে মাথায় রাখতে হবে তিনটি উপাদান সব থেকে বেশি থাকে। কটি উপাদান? তিনটি। আমার দিকে দেখো প্রিয় ভাই ও বোন, আমার দিকে দেখো, কোষ পর্দার মধ্যে কটি উপাদান সর্বাধিক থাকে? তিনটি। কয়টি? তিনটি। প্রথমটি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড বা ফ্যাট। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড অথবা ফ্যাটও বলতে পারো, যেটা লিপিড সেটাই তো ফ্যাট। তো কোষ পর্দার রাসায়নিক সংযুক্তির মধ্যে সর্বাধিক তিনটি উপাদানই অবস্থান করে, যার মধ্যে লিপিড থাকে 40%, কার্বোহাইড্রেট থাকে 1 থেকে 5%, প্রোটিন থাকে 50 থেকে 58%। ঠিক আছে, বুঝতে পেরেছো? মাথায় রাখবে, মাথায় রাখবে প্রিয় ভাই বোন, পার্সেন্টেজগুলো পরীক্ষায় চেয়ে নেয়। কোষ পর্দার মধ্যে কত পার্সেন্ট লিপিড থাকে? 40%। আমার সঙ্গে বলবে, লজ্জা পাবে না, পড়াশোনা নিয়েই আলোচনা করছো। কোষ পর্দার মধ্যে কত পার্সেন্ট লিপিড থাকে? 40%। আবার বলো, কত পার্সেন্ট লিপিড থাকে? 40%। কার্বোহাইড্রেট কত পার্সেন্ট থাকে? 1 থেকে 5%। আবার বলো, কার্বোহাইড্রেট কত পার্সেন্ট থাকে? 1 থেকে 5%। প্রোটিন কত পার্সেন্ট থাকে? 50 থেকে 58%। তো তোমরা সব থেকে বেশি দেখতে পারলে প্রোটিন থাকে 50 থেকে 58%, তারপর লিপিড থাকে 40% এবং তারপর কার্বোহাইড্রেট থাকে। হয়ে গেল? হয়নি। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, যে বোর্ড এবছর তোমার জিএনএম এনএম নার্সিং এক্সামটা সংগঠিত করছে, তারা জানে তুমি তো খুব একটা সস্তা মানুষ না। পরীক্ষায় প্রশ্ন একটু রাফলি টাফলি ভাবে দিলেই কিন্তু তোমার যোগ্যতাটা বিচার করা যাবে। এবং এই জন্য পরীক্ষায় কিন্তু থাকবে লিপিড। কোন লিপিড কোষ পর্দা গঠনে ব্যবহৃত হয়ে থাকে, এইটা প্রশ্ন থাকবে প্রিয় ভাই বোন। ফসফোলিপিড, গ্লাইকোলিপিড আর স্টেরল। আমি আবার বলছি, কোষ পর্দা গঠনের জন্য 40% লিপিড থাকে, কিন্তু লিপিড তো এক ধরনের হয় না, একাধিক রকমের লিপিড লক্ষ্য করা যায়। কোন লিপিড, কোন ধরনের লিপিডগুলো কোষ পর্দা গঠনের জন্য ব্যবহৃত হয়ে থাকে? ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, স্টেরল। আবার বলো প্রিয় ভাই বোন, ক্লাসের মধ্যেই পড়া মুখস্থ করব। টার্গেট WBCS এর বিশেষত্ব এটা যে আমরা ক্লাসের মধ্যেই পড়া মুখস্থ করিয়ে যাই। কোন ধরনের লিপিড কোষ পর্দা গঠনের জন্য ব্যবহৃত হয়? 3 ধরনের লিপিড। ক ধরন? 3 ধরন। আবার বলো, ক ধরনের লিপিড? 3 ধরনের লিপিড। প্রথমটা ফসফোলিপিড, তারপর গ্লাইকোলিপিড, তারপর স্টেরল। মুখস্থ হয়েছে? আমার দিকে দেখো প্রিয় ভাই বোন, নিশ্চিত থাকো, পড়া মুখস্থ করার জন্য না দেখেও তোমাকে বলতে হবে। বলো, প্রথমটা ফসফোলিপিড, তারপর গ্লাইকোলিপিড, তারপর স্টেরল। আশা করি মুখস্থ করতে পেরেছো। সর্বাধিক কিন্তু যদি বলে, এবার পরীক্ষায় প্রশ্ন দেয়, তাও আবার ক্যাটাগরি 1-এ। কারণ জিএনএম নার্সিং এক্সামে বায়োলজির ক্যাটাগরি 1-এরও প্রশ্ন থাকে, আবার ক্যাটাগরি 2-এরও প্রশ্ন থাকে। তো যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয়, বলো তো সর্বাধিক কোন লিপিড থাকে? ফসফোলিপিড থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, কার্বোহাইড্রেটের মধ্যে কোন উপাদানটি থাকে? অলিগোস্যাকারাইড। আবার বলি, কার্বোহাইড্রেটের মধ্যে কোন উপাদানটি থাকে? অলিগোস্যাকারাইড। আবার বলি, কার্বোহাইড্রেটের মধ্যে কোন উপাদানটি সর্বাধিক থাকে? অলিগোস্যাকারাইড। ক্লিয়ার? নেক্সট, প্রোটিন, কোন কোন প্রোটিন জাতীয় উপাদান থাকে? নানা রকম উৎসেচক থাকে, সাংগঠনিক প্রোটিন থাকে, বাহক প্রোটিনগুলো থাকে, অ্যান্টিজেন থাকে, বিভিন্ন অনুগ্রাহকগুলো কিন্তু অবস্থান করে। তো এই হলো আমাদের যে 3টি উপাদান, যা দ্বারা কার্বোহাইড্রেট, ঠিক আছে, লিপিড, প্রোটিন, যা দ্বারা টোটালি কিন্তু আমরা কোষ পর্দাটা গঠিত হতে পারি, মানে গঠিত হতে দেখি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। 3টি উপাদান, কি কি উপাদানগুলি আছে আমি কিন্তু ক্লিয়ার কাট তোমার সামনে ব্যাখ্যা করে রাখলাম। এবার তোমার মধ্যে কি সে জেদটা আছে মুখস্থ করে যাওয়ার মতো? এটাই বড় বিষয়। দেখছি জেদ আছে কি নেই। মাথায় রাখবে, এই যে প্লাজমা পর্দায় যে সমস্ত প্রোটিন অবস্থান করছে কি না, এই যে প্লাজমা পর্দার মধ্যে এই যে প্রোটিনগুলো 50 থেকে 58% যে প্রোটিন আছে, এই প্রোটিনগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। ক ভাগে? 2 ভাগে ভাগ করা হয়। প্রথমটাকে বলা হয় ইন্ট্রিগাল প্রোটিন, দ্বিতীয়টাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। আমি আবার বলছি, ঠিক আছে, এই যে প্রথমে আমরা পড়লাম কিছুক্ষণ আগে, কি পড়লাম? আমরা পড়লাম যে এই যে কোষ পর্দার যে মডেলগুলো ছিল, এর মধ্যে লাস্ট মডেল ছিল ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে ক্লিয়ার কাট বর্ণনা করা আছে। কি বর্ণনা করা আছে? বর্ণনা করা আছে যে টোটাল এই যে
কোষ পর্দা গঠনের জন্য যে প্রোটিনগুলোর প্রয়োজন হবে এই প্রোটিনগুলোকে দুভাগে ভাগ করা হবে। কভাগে? দুভাগে ভাগ করা হবে। প্রথমটা ইন্ট্রিগাল প্রোটিন, দ্বিতীয়টার নাম হচ্ছে পেরিফেরাল প্রোটিন। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এবার প্রিয় ভাই বোন মাথায় রাখবে, একেবারে ক্লাসের শেষে চলে এসেছি। একেবারে ক্লাসের শেষে এই কোষ পর্দার জাস্ট 5টা এমন কাজ রয়েছে যে কাজগুলো থেকে জিএনএম নার্সিং এক্সামে প্রশ্ন উঠে আসতে পারে। চলো ক্লাস শেষে একবার সেই কাজগুলোর ব্যাপারে আমরা ডিটেলসমূলক তথ্যগুলো জেনে নিই। কি বলছে? কোষ পর্দা সাইটোপ্লাজমকে ঘিরে রেখে বদ্ধ প্রকোষ্ঠ তৈরি করে এবং একটি কোষ থেকে অপর কোষকে পৃথক করে, কোষের মধ্যে কোষের একটা আকৃতি বজিয়ে রাখতে সাহায্য করে। সিম্পল জিনিস। এই যে কোষ পর্দা সাইটোপ্লাজমকে ঘিরে রাখে, একটি কোষ থেকে অন্য কোষকে পৃথক রাখে, ছোট মোটো জিনিস মাথায় রাখবে, মোটামুটি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কোষের মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখে মনে হচ্ছে এত ছোট প্রশ্ন পরীক্ষা থাকবে, থাকবে, তাও আবার ক্যাটাগরি 1এই থাকতে পারে। 2026 সালে হয়তো বায়োলজির প্রথম প্রশ্ন তুমি এটাই ফেস করতে পারো। কিভাবে থাকতে পারে? সজীব কোষে, ঠিক আছে, একটি সজীব কোষের নিম্নলিখিত কোন অংশটি সে কোষকে রক্ষা করবে? কোষ পর্দা। যদি উদ্ভিদ কোষে বলে তখন কিন্তু কোষ প্রাচীর হবে, যদি প্রাণী কোষে বলে তখন কিন্তু কোষ পর্দা হবে, মাথায় রাখতে হবে। কি বলছে? কোষাস্থ অবিশ্রামণে সাহায্য করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিম্নলিখিত কোষের অবিশ্রামণ প্রক্রিয়ায় কোন, ঠিক আছে, কোষ আবরণটি সাহায্য করে থাকে? কোষ পর্দা, মাথায় রাখতে হবে। বিভিন্ন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, বিভিন্ন রকম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা যাকে আমরা শর্টকাটে ইআর বলছি, নিউক্লিয় পর্দা প্রভৃতি সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু কোষ পর্দার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভেরি 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 ইম্পর্টেন্ট জায়গা। নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুর গঠনের জন্য কোষ পর্দার যে কাজ সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? অ্যান্সার করতে হবে মাইটোকন্ড্রিয়া, অ্যান্সার করতে হবে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং নিউক্লিয় পর্দা। আবার বলছি, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং তার সঙ্গে নিউক্লিয় পর্দা। এবং শেষ কাজ, অনেকে হয়তো এই কাজটার ব্যাপারে পড়ে না, কারণ একাধিক বইয়ে কিন্তু এই 5 নাম্বার পয়েন্টে ব্যাখ্যা নেই, যে 5 নাম্বার পয়েন্ট এবছর নার্সিং এক্সামের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। কি বলেছে? এক্সোসাইটোসিস এবং এন্ডোসাইটোসিস পদ্ধতিতে বস্তু বিনিময় ঘটায়। দেখো প্রিয় ভাই বোন, কোষের মধ্যে কিন্তু বস্তুর বিনিময় ঘটে। কিভাবে? সাপোজ তুমি জানো এই একটা কোষ, এই একটা কোষ, দুটো কোষ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে টিস্যু গঠন করে, জানো তো? যদি কোনো সময় এ কোষের মধ্যে কার্বোহাইড্রেটের অভাব ঘটলো, কমে গেছে, এ কোষটা কার কাছ থেকে চাইবে? পার্শ্ববর্তী কোষ থেকে চাইবে। তো এইরকম কোনো কোষ থেকে কোনো জিনিস নিজের মধ্যে নেওয়াকে বলা হয় এন্ডোসাইটোসিস, নিচ্ছি। এবং কোনো জিনিস সাপোজ এ কোষের আবার কোনো কারণে লিপিডের অভাব ঘটেছে, তো এখান থেকে লিপিড দিচ্ছি। তো কোনো কোষ থেকে কোনো কোষে যখন আমরা কোনো কিছু প্রোভাইড করে দিচ্ছি, কোনো কিছু দিয়ে দিচ্ছি, তাকে একদম বের করে দিচ্ছি দেহ থেকে, তখন তাকে আমরা এক্সোসাইটোসিস বলে ব্যাখ্যা করছি। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিম্নলিখিত কোন কোষীয় উপাদানটি এক্সোসাইটোসিস ও এন্ডোসাইটোসিস পদ্ধতিতে সাহায্য করে, অপশন দেওয়া থাকলো কোষ পর্দা, কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, কি অ্যান্সার করবে? কোষ পর্দা এমন একটি কোষীয় উপাদান যেটি এক্সোসাইটোসিস ও এন্ডোসাইটোসিস পদ্ধতিতে সাহায্য করে। আশা করি বুঝতে পেরেছো। আমরা শুধুমাত্র থিওরি ভিত্তিক পড়াই না, আমরা এর সাথে একাধিক এমসিকিউ কোশ্চেনও প্র্যাকটিস করাই, যে প্রশ্নগুলো এবছর কোষ পর্দা থেকে ক্যাটাগরি 1-এ উঠে আসতে পারে অথবা ক্যাটাগরি 2-এ উঠে আসতে পারে। প্রত্যেকটি প্রশ্নের জন্য আমি তোমাদের একটি নির্ধারিত সময় দেবো। আমি জানি না তুমি কবে এই ভিডিও দেখছো প্রিয় ভাই বোন, কিন্তু চেষ্টা করবে এই 10 সেকেন্ড সময়ের মধ্যে সঠিক উত্তর দেওয়ার। স্ক্রিনের পাশে প্রথম প্রশ্ন, কোষ পর্দা মূলত কি দ্বারা গঠিত হয়? অপশনে রয়েছে সেলুলোজ, লিপিড ও প্রোটিন, কাইনিন নাকি স্টার্চ। চলো অ্যান্সার করো ফটাফট, 10 সেকেন্ড সময় দেওয়া হলো। কমেন্ট বক্সটা খুলো, খুলে অ্যান্সার করো প্রিয় ভাই বোন। ভিডিওটা যে দেখছো তোমার অস্তিত্বটা বুঝাও। এতখানি কিন্তু তুমি টোটাল থিওরি ভিত্তিক ক্লাস করলে, এবার অ্যান্সার দাও যে কোষ পর্দা মূলত কি দ্বারা গঠিত হয়। দেখো
আমরা মূলত দেখলাম কোষ পর্দার মধ্যে লিপিড এবং তার সঙ্গে কিন্তু ফ্যাটের মানে লিপিড এবং তার সঙ্গে কিন্তু প্রোটিনের পরিমাণ সর্বাধিক থাকে এবং কিছু পরিমাণ কার্বোহাইড্রেট থাকে। কিন্তু এই অপশনগুলো যদি ভালোভাবে দেখি, এখানে কিন্তু বি নাম্বার অ্যান্সারটা কিন্তু একেবারে সঠিক উত্তরের মধ্যে পড়ে আছে। অ্যান্সার কি হবে? লিপিড ও প্রোটিন। মনে আছে রবার্টসনের পিএলপি মডেল, প্রোটিন, লিপিড ও প্রোটিন, মনে আছে তো? তো কোষ পর্দা গঠনের জন্য সর্বাধিক কি প্রয়োজন হয়? লিপিড এবং প্রোটিন। আশা করছি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন প্রিয় ভাই বোন, স্ক্রিনের পাশে তোমাদের নেক্সট কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন বলেছে কোষ পর্দা কি বলছে প্রকৃতির দিক থেকে কেমন? আচ্ছা, কোষ পর্দা যদি প্রকৃতি ব্যাখ্যা করি সেটি কেমন হয়? ভেদ্য হয় নাকি অভেদ্য হয় নাকি অর্ধভেদ্য হয় নাকি কোনোটিই নয়? ক্লাস শুরুতে সংজ্ঞা ব্যাখ্যার সময় কিন্তু আমি এক্সট্রা করে ক্লিয়ার করে দিয়েছিলাম। কোষ পর্দার প্রকৃতি কি রূপ হবে? এটা কি ভেদ্য হবে, অর্ধভেদ্য হবে নাকি অভেদ্য হবে নাকি কোনোটিই নয়? ফটাফট অ্যান্সার দাও, ফটাফট অ্যান্সার দাও। অ্যান্সার দিলে আশা করছি অ্যান্সার দিয়েছো। যারা যারা অ্যান্সার করেছো এই মুহূর্তে অর্ধভেদ্য, তারা কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছো। নেক্সট কোশ্চেন প্রিয় ভাই বোন, স্ক্রিনের পাশে তোমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে? কোষ পর্দা গঠন সম্পর্কে ফ্লুইড মোজাইক মডেল কে প্রবর্তন করেন? ফ্লুইড মোজাইক মডেলের স্থাপন কে করেছিল বা কে প্রতিষ্ঠা করেছিল ফ্লুইড মোজাইক মডেল? চারটি অপশন দেওয়া আছে, রবার্ট হুক, সিঙ্গার ও নিকোলসন, রবার্ট ব্রাউন, নাকি আবার কি বলেছে স্লাইডেন আর সোয়ান। ফটাফট অ্যান্সার করো, ফটাফট অ্যান্সার করো। অ্যান্সার করেছো প্রিয় ভাই বোন? অ্যান্সার করেছো? আমি তোমাকে বলছি তোমার অ্যান্সার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কোশ্চেনের 10 সেকেন্ড দেওয়ার সাথে সাথে। আশা করছি উত্তর করেছো। যারা যারা এই মুহূর্তে বি নাম্বার অপশনটাকে সিলেক্ট করেছো, বি নাম্বার উত্তরটাকে সঠিক হিসেবে বিবেচনা করেছো, তারা কিন্তু কারেক্ট উত্তর দিয়েছো। সিঙ্গার ও নিকোলসনই হলেন এই ফ্লুইড মোজাইক মডেলের প্রতিষ্ঠাতা। সালটা কমেন্ট বক্সে লিখে যাবে, ঠিক আছে? আশা করছি সালটা মনে আছে। নেক্সট কোশ্চেন, কোষ পর্দা মূলত কি ধরনের লিপিড দ্বারা গঠিত হয়? কোষ পর্দার মধ্যে 3 জাতীয় লিপিড থাকে, মুখস্থ করিয়েছি কিন্তু। এই 3 জাতীয় লিপিড কোনটি? ঠিক আছে, 4টি অপশন সুন্দরভাবে তোমাদেরকে দেওয়া আছে। ফটাফট কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠান্ডা মাথায় ভাবো, কারণ এই প্রশ্নগুলোই কিন্তু এবছর জিএনএম নার্সিং এক্সামে তোমার আসতে চলেছে। আর আমরা এই জন্যই কিন্তু তোমাদের এইভাবে পড়াচ্ছি যাতে তুমি পরীক্ষায় কমনটা অন্তত পেয়ে যাও। ফটাফট অ্যান্সার করো, কি উত্তর দিলে? আশা করছি প্রত্যেক উত্তর দিয়েছো। যারা যারা এখানে অ্যান্সার করেছো ফসফোলিপিড কারেক্ট অ্যান্সার, এবং তার সঙ্গে যারা যারা অ্যান্সার করেছো গ্লাইকোলিপিড, এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার। দুটো উত্তর হবে, ভুলে যেও না। জিএনএম নার্সিং এক্সামের ক্যাটাগরি 2 এরও প্রশ্ন থাকে যেখানে দুটো উত্তরও ঠিক হতে পারে, আবার 3টে উত্তরও ঠিক হতে পারে। যাই হোক, তো কোষ পর্দা মূলত কি ধরনের লিপিড দ্বারা গঠিত? ফসফোলিপিড ও গ্লাইকোলিপিড, দুটোই কিন্তু সঠিক উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। স্ক্রিনের পাশে নেক্সট কোশ্চেন কি বলেছে? কোষ পর্দাকে কে ইউনিট মেমব্রেন বলে কিন্তু উল্লেখ করেছে? ইউনিট মেমব্রেন বলে বা ইউনিট মেমব্রেন হিসেবে কে আখ্যা দিয়েছে কোষ পর্দাকে? এটি ছিল আজকে তোমাদের লাস্ট প্রশ্ন। যদি জানা থাকে, বাড়ির হোমওয়ার্ক দেওয়া থাকলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবে। আমি আবার বলছি, শেষ প্রশ্ন কিন্তু তোমার হোমওয়ার্ক থাকলো, এবং আমি আশা রাখছি তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে গেছো। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ক্লাসটি যদি হেল্পফুল হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে।